এখনো আবার আলোচনার জন্য কথা বলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলোচনার কোনো সম্ভাবনা নাই। যে আলোচনাটা বরং ছিল সেটাই বরং মানে দু দুপক্ষ থেকেই সেটা ভঙ্গ করা হয়েছে। তো আপনার কাছেও শুনতে চাই, মেজর শাহিন অনেক কিছুই শেয়ার করেছেন, আপনি যদি কিছু যুক্ত করেন যে কোন দিকে যাচ্ছে এটা কি। ওই যে ইরান যে বলেছিল শেষ মুহূর্ত পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে, সেই শেষ মুহূর্তটা আসলে কোথায় কোথায় গিয়ে ফেলবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি এখানে অনেকগুলি বিষয় আপনার খেয়াল করা দরকার। সেটা হচ্ছে যে যুদ্ধটা কেন আবার শুরু হলো এটা প্রথমে জানা দরকার। কারণ আমরা যখন একটা এমওইউ হয়ে যাই, হওয়ার পরে কিন্তু আমেরিকার মতো একটা দেশের সঙ্গে যখন একটা চুক্তি স্বাক্ষর করা হয়, বিশেষ করে ট্রাম্পের চুক্তি যখন সাইন করা হলো, তারপরে কিন্তু এটা আবার আহ, ভঙ্গ করা হলো। আহ, এটার প্রথম কারণ যেটা সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প হলো একটা খুব আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার, এবং তিনি উনি ওনার কোনো কনসিস্টেন্সি উনি এখন পর্যন্ত মেনটেন করতে পারে নাই। প্রত্যেকটা চুক্তিতে আপনি যদি দেখেন, ট্রেড ইস্যুগুলি যদি দেখেন, কোনো দেশের উপরে সে হঠাৎ করে সে 100%, তারপর সেখান থেকে 500%, আবার নেমে চলে আসছে 20%। তার মানে তার আসলে কোনো কনসিস্টেন্সি নাই। তো এই যে একটা এই ধরনের ক্যারেক্টার কোয়ালিটি যে মানুষের, সে কিন্তু আপনার কোনো চুক্তিতে সে স্বাক্ষর করলে, যার কারণে আপনি খেয়াল করে থাকবেন যে তিনি বলেছিলেন যে তিনি ইরান বলেছিল যে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো কথায় বিশ্বাস করে না। তারা চায় যে এমন একজন ব্যক্তিত্ব সে ট্রাম্পের সরকার থেকে আসবে যে কিনা এই এগ্রিমেন্টটার একটা সম্মান রাখবে। সেই জন্য কিন্তু তারা কথা বলা শুরু করেছে। প্রথম চুক্তি ভঙ্গের কারণটা হচ্ছে ট্রাম্পের একটা যে নেগোসিয়েটর হিসাবে সে নিজেকে যতই বড়াই করুক না কেন, কিন্তু সেই নেগোসিয়েশন করার পরে, সেই চুক্তিতে পৌঁছানোর পরে, সেই চুক্তিকে সম্মান করার যে যে যোগ্যতা থাকা দরকার, আমার মনে হয় হি হ্যাজ লস্ট দ্যাট ট্রাস্ট। ওই বিশ্বাসটা তার উপরে আর কেউ রাখতে পারছে না। কোনো অ্যাকচুয়ালি শুধু ইরান না, সারা বিশ্বের কেউ কিন্তু তার উপরে এই চুক্তির ব্যাপারে তার উপর কোনো আস্থা রাখতে পারে না। কারণ সে চুক্তি করার পরে সেই চুক্তি থেকে আবার খুব সহজেই বেরিয়ে যায় কোনো রকম কারণ ছাড়াই, এবং প্রতিপক্ষকে সে একটা দোষারোপ করে এখান থেকে বেরিয়ে যায়। এটা হলো একটা। সেকেন্ড হচ্ছে যে যে চুক্তিটার বলছিল যে চুক্তিটার প্রত্যেকটা ধারা বা কিছু কিছু ধারা এতটাই অস্পষ্ট এবং এতটাই একটা ঘোলাটে করে রাখা হয়েছে যে এই ঘোলাটে অবস্থার মধ্যে যে কেউ ওই চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে। আচ্ছা, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এই চুক্তির একটা বড় একটা মানে কমপ্লায়েন্স যে করবে, তার একজন ইসরায়েল হলো তারা বড় কমপ্লায়েন্স। কিন্তু ইসরায়েল এই চুক্তি কোনোভাবেই মেনে নিতে পারে নাই। কারণ তাদের যে এই চুক্তির ভিতরে একটা ধারা ছিল, সেটা হচ্ছে যে লেবাননের যুদ্ধ বন্ধ করতে হবে। এই ধারাটা যেহেতু ইসরায়েলিরা তারা মানতে পারে নাই, সুতরাং তারা সর্বতভাবে সবকিছু দিয়ে, সমস্ত মেকানিজম দিয়ে তারা চেষ্টা করেছে এই চুক্তিটা যেন ফেল করে। আচ্ছা, এখন ইসরায়েলের উদ্দেশ্যটা কি? ইসরায়েলের উদ্দেশ্য হচ্ছে যে তারা তাদের নিজের রাষ্ট্রের যে সীমারেখা, এটাই তারা নির্ধারণ করতে পারছে না এখনো। যে আসলে কি তারা তাদের যে বর্তমানে যে তাদের যে আন্তর্জাতিক সীমারেখা আছে, এটাই কি তাদের রাষ্ট্রের সীমা, নাকি এর বাইরে তাদের সীমা? এটা কিন্তু তারা নিজেরাও নিশ্চিত না। তো তারা কি করেছে? তারা একটা অজুহাত দাঁড় করিয়েছে যে যেহেতু তারা নিজেদেরকে খুব অনিরাপদ ভাবে, সেই কারণে তারা অন্য দেশের কিছু অংশ দখল করে সেই নিরাপত্তাটা নিশ্চিত করবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আন্তর্জাতিক আইনে আপনি যখন নিজের রাষ্ট্র ছেড়ে আর একটা রাষ্ট্রের মধ্যে একটা জায়গা দখল করে নেন, যেটা আপনার না, আন্তর্জাতিকভাবে স্বীকৃত না, তাহলে কিন্তু আপনি আর সেই স্থিতিশীলতা বজায় রাখার আপনি দায়িত্বটা পালন করছেন না। আপনি তখন অস্থিতিশীলতার একটা প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছেন। যেমন প্যালেস্টাইনিদের যে জায়গা, এটা তাদের মাতৃভূমি, এটা তাদের জন্মগত অধিকার, কিন্তু তাদেরকে আপনি কয়েকদিন পর পর সেটেলার দিয়ে সেই জায়গা থেকে তাদেরকে তাড়িয়ে দেন। প্রথম কথা হলো যে ইসরায়েল যখন এখানে 48 সালে যখন ইসরায়েলের মানুষ যখন ইউরোপ থেকে এসে বসবাস করা শুরু করে, তখন কিন্তু অলরেডি তাদেরকে কিন্তু আশ্রয় দিয়েছিল আরবরা। কিন্তু সেই আরবদের জায়গা তারা দখল করে নিয়ে এখন আরবদেরকেই তারা সেখান থেকে বিতাড়িত করেছে। এই যে একটা অন্যায় হয়েছে, এই অন্যায়টা বিশ্ববাসী খুব অবলীলাই, তারা কিন্তু যারা মানবাধিকারের প্রবক্তা বা যারা মানবাধিকার নিয়ে চিৎকার চেঁচামেচি করে, তারা কিন্তু এটা খুব ঠান্ডা মাথায় তারা এই কাজগুলি হতে দেখেছে। এবং শুধু তাই না, 23 সালের 7ই অক্টোবরের পর থেকে
ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে গাজায়, সেটাও কিন্তু সারা বিশ্ব কিন্তু অবলীলায় তারা মেনে নিয়েছে। এবং এই যে মেনে নেওয়া, এই মেনে নেওয়াটাই কিন্তু ইসরায়েলের কিন্তু এই এই তাদের যে অধ্যত আচরণ তারা বেড়েছে, এবং তারা এখন আর কাউকে, কারণ আমেরিকাকে যখন সে পায়ের নিচে ফেলে তার উদ্দেশ্য হাসিল করতে পারে, তখন সে আর কাউকে পাত্তা দেওয়ার কথা না। কিন্তু এই তাদের এই আচরণ কিন্তু সারা বিশ্বর কাছ থেকে ইসরায়েলকে কিন্তু আইসোলেটেড করে ফেলেছে। মধ্যপ্রাচ্যের অবস্থাটা কি? মধ্যপ্রাচ্য এতদিন, এই গত 73 সালের পর থেকে যে তাদের যে একটা মিথ্যা একটা মিথ তৈরি করা হয়েছিল যে ইরান তাদের জন্য একটা হুমকি, এবং এই এই কথাটা কিন্তু ওমানের ফরেন মিনিস্টার গত 2 দিন আগে বলেছে যে তোমরা যে মিথের উপর ভিত্তি করে এতদিন তোমাদের যে নিরাপত্তা চাদর তোমরা তৈরি করেছো, এটা আসলে কিন্তু তোমরা একটা ভুল তথ্যের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এই নিরাপত্তা চাদর তৈরি করেছো। তোমাদের কিন্তু আসল হুমকি মানে ইরান নয়, তোমাদের আসল হুমকি হলো ইসরায়েল। কারণ সে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে এই মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে আক্রমণের কিন্তু মূল চালিকা শক্তি ছিল ইসরায়েল, এবং তারাই কিন্তু বারবার আমেরিকাকে প্রভোগ করে এতগুলি আক্রমণ করেছে। এবং 7টা দেশের তারা কিন্তু গত মানে আমি বলবো 2001 সাল থেকে কন্টিনিউয়াসলি তারা কিন্তু আক্রমণ করে যাচ্ছে। এই 25টা বছর ধরে দে হ্যাভ কিল্ড মোর দ্যান 2 মিলিয়ন পিপল। এবং বলছে যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে আমেরিকানরা এতগুলি যুদ্ধ করেছে, সেখানে প্রায় 34 লক্ষ মানুষ সারা পৃথিবীতে তারা মেরে ফেলেছে। তাহলে আসলে কারা সন্ত্রাসী রাষ্ট্র? এই প্রশ্নটা কিন্তু এখন সাধারণ মানুষের, এবং যার কারণে আমেরিকার মানুষ কিন্তু এখন আর তাদের নিজের পকেটের পয়সা দিয়ে ইসরায়েলকে তারা পালতে চায় না, এবং ইসরায়েলকে তারা একটা অস্থিতিশীলতার বা একটা জেনোসাইড দেশ হিসেবে তারা কিন্তু আর দেখতে চায় না। এটাই হলো এখন এখন আমেরিকান পলিটিশিয়ানরা ইসরায়েলিদেরকে ঘুষদাতাদের কাছ থেকে এই পরিমাণ ঘুষ নিয়েছে যে তারা তাদের নীতি নৈতিকতা সবকিছু বিসর্জন দিয়েছে। এবং এটা কিন্তু ডেমোক্র্যাট পার্টিতে কিন্তু একটা বিরাট কিন্তু একটা ফাটল সৃষ্টি করেছে। এবং এই ফাটল দিনে দিনে কিন্তু লেফট পক্ষে যারা নাকি যারা লেফট লিনিং যারা, তাদের পক্ষে কিন্তু যাচ্ছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে গত প্রাইমারিতে যতগুলি ক্যান্ডিডেট এই লেফট বা যারা বলেছে যে আমরা ইসরায়েলের থেকে আর কোনো ঘুষ নেব না, আমরা আইপ্যাকের কোনো এইপ্যাকের কোনো আমরা অনুদান নেব না আমাদের ইলেকশন চালানোর জন্য, প্রত্যেকে কিন্তু নমিনেশন জিতছে। এখন ফাইনালি তারা জিতবে কিনা সেটা একটা অনেক বড় প্রশ্ন, কারণ ইসরায়েলিরা ডেসপারেট এখন যে তারা যেন তাদের ইনফ্লুয়েন্স কংগ্রেস এবং সিনেটে যেটা আছে এটা যেন না হারায়, এই জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তো যে কারণে এই একটাই কারণে কিন্তু ট্রাম্প বারবার তার চুক্তি থেকে সরে আসে, কারণ সে যখনই এই ধরনের চুক্তি করে সাহস দেখিয়ে চুক্তিতে যায়, কারণ সে তো ইউজুয়াল পলিটিশিয়ান না। সুতরাং পলিটিশিয়ানরা তারা তাকে ভয় দেখিয়ে তাকে কিন্তু আবার সেই চুক্তি থেকে বের করে আনে। এই পরিস্থিতি চলবে কতদিন? যতদিন পর্যন্ত ইসরায়েলকে যারা শক্তি দিয়ে পেলে পুষে আজকে একটা বিশাল একটা মানে অস্থিতিশীলতার বীজ হিসাবে তৈরি করেছে, তারা যতদিন পর্যন্ত ইসরায়েলের পেছন থেকে না সরে যাবে ততদিন পর্যন্ত এই কাজ। আর এটার আসলে তারা সরে যাওয়ার সম্ভাবনা খুব কম। কারণটা হচ্ছে এই সবকিছুই কিন্তু তাদের ব্যবসা, এটা একটা লাভজনক ব্যাপার। যুদ্ধ একটা খুব লাভজনক ব্যবসা। এখানে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা এবং তারা এই যে মানুষ যে মারা যাচ্ছে, এখানে কিন্তু 2-4টা হয়তো ইসরায়েলের মানুষ মারা যায়, বাট বেশিরভাগ কিন্তু আরবরা মারা যাচ্ছে। এবং দুঃখজনক হলো আরব মুসলিমরাও কিন্তু এটা বুঝতে পারে না যে তারা তাদের মানুষের জীবনের বিনিময়ে তারা এই ইহুদি এবং যারা যারা ব্যবসায়ী আছে তাদের হাতে কিন্তু ব্যবসা তুলে দিচ্ছে। তো এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আরব রাজনীতিকরা না বুঝবে, আর আমেরিকার মানুষ তাদের চাপে যখন আমেরিকার রাজনীতিতে একটা পরিবর্তন আসবে, তখন হয়তোবা আমরা পিছিয়ে একটা শান্তির চিন্তা ভাবনা বা শান্তির একটা আশা দেখতে পাই। এর আগে আমি আমি আর কোনো আমি নিজে আর কোনো আশা দেখি না। থ্যাংক ইউ সো মাচ।